4 দশকেরও বেশি সময় ধরে পালিয়েছিলেন, দেশ বদলেছেন, পরিচয় বদলেছেন, ভিন্ন নামে জীবন কাটিয়েছেন, এমনকি দীর্ঘ সময় বিদেশেও আত্মগোপনে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত একটি জন্মগত চিহ্নই ভেঙে দেয় তার ৪৫ বছরের সব নিরাপত্তা। নাকের নিচে থাকা একটি কালো তিল। গোয়েন্দাদের কাছে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। আর সেই সূত্র ধরেই রাজধানীর বনানী ডিওএসএস এর একটি বাসা থেকে গ্রেপ্তার হন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডিত সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। 15 জুলাই গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এটি ছিল দীর্ঘদিনের তথ্য সংগ্রহ, প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ, মাঠ পর্যায়ের নজরদারি এবং অত্যন্ত সতর্ক পরিকল্পনার সমন্বয়ে পরিচালিত একটি অভিযান। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. 1981 সালের 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হয় বাংলাদেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে হত্যা করেন তৎকালীন রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানকে। রাষ্ট্রীয় নথি, বিচারিক কার্যক্রম এবং বিভিন্ন ঐতিহাসিক বিবরণ অনুযায়ী ওই হামলায় অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে সাবেক মেজর মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। অভিযোগ রয়েছে তিনি প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর চট্টগ্রাম সেনানিবাসের 24 পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে তিনি ইংরেজিতে বলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে মোজাফফরের উল্লেখ রয়েছে। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস 1986 সালে প্রকাশিত বাংলাদেশ আর লিগাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বইটির 13 অধ্যায় অনুযায়ী ভোররাতে গোলাগুলির শব্দে জিয়াউর রহমান কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মাসকারেনহাসের বর্ণনায় মোজাফফর সেই মুহূর্তে দৃশ্যত কাঁপছিলেন এবং মোসলেউদ্দিন জিয়াকে ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছিলেন। বইটিতে বলা হয়েছে, মোজাফফর ও মোসলেউদ্দিন তখনও মনে করছিলেন জিয়াকে হত্যা নয়, সার্কিট হাউস থেকে তুলে নেওয়া হবে। কিন্তু এরপরই লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সামনে এসে সাব মেশিন গান দিয়ে জিয়াকে গুলি করেন। মাসকারেনহাসের বর্ণনা অনুযায়ী মোজাফফরের ভূমিকা হত্যার মুহূর্তে উপস্থিত থাকায় সীমাবদ্ধ ছিল না। হত্যাকাণ্ডের প্রায় 1 ঘন্টা পর মেজর মোজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে পুনরায় সার্কিট হাউসে যান। সেখানে জিয়ার শোবার ঘরে তল্লাশি চালিয়ে গোপন কাগজপত্র ও ব্যক্তিগত ডায়েরি খোঁজা হয়। এরপর জিয়া এবং নিহত 2 নিরাপত্তা কর্মকর্তার মরদেহ কাপড়ে মুড়িয়ে সামরিক যানে নিয়ে যাওয়া হয়। ওই বইয়ে আরো বলা হয়েছে, পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মোজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর 1 জুন ভোরে মঞ্জুর সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চট্টগ্রাম সেনানিবাস ছাড়েন। মাসকারেনহাসের বর্ণনায় সামনের জিপে ছিলেন মতিউর রহমান, মাহবুব, মোজাফফর ও ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর ও মাহবুব নিহত এবং মুনির গ্রেপ্তার হলেও মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হন। মাত্র 2টি সূত্র থেকেই তদন্তের শুরু। ডিবি সূত্র জানায়, এত বছর পর মোজাফফর হোসেনকে খুঁজে বের করা সহজ ছিল না। তার বিষয়ে গোয়েন্দাদের হাতে প্রথমে ছিল মাত্র 2টি গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমত, তার মেয়ে রাজধানীর একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে চাকরি করেন। দ্বিতীয়ত, মোজাফফরের নাকের নিচে একটি বড় কালো তিল রয়েছে, যা তার জন্মগত পরিচয় চিহ্ন। এই 2 তথ্যকে কেন্দ্র করেই কয়েক মাস ধরে শুরু হয় নীরব অনুসন্ধান। গোয়েন্দারা মেয়ের কর্মস্থল, নিয়মিত যাতায়াত, সম্ভাব্য বাসস্থান এবং পারিবারিক যোগাযোগ বিশ্লেষণ করেন। ধীরে ধীরে তদন্তের কেন্দ্রবিন্দুতে আসে বনানী ডিওএসএস এর একটি বাড়ি। এরপর শুরু হয় দীর্ঘ নজরদারি। ছদ্মবেশে গোয়েন্দারা আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। কে বাসায় আসছে, কে বের হচ্ছে, বাসিন্দাদের জীবনযাপন কেমন, সবকিছু নীরবে পর্যবেক্ষণ করা হয়। তবে নিশ্চিত হওয়ার মতো প্রমাণ না পাওয়া পর্যন্ত অভিযানে যায়নি ডিবি।
অবশেষে বুধবার গভীর রাতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিবির একটি দল সাধারণ অতিথির ছদ্মবেশে ওই বাসার দরজায় কড়া নাড়ে। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে আসেন এক বৃদ্ধ। গোয়েন্দারা নিজেদের মেয়ের অফিস থেকে আসা কর্মী হিসেবে পরিচয় দেন এবং জানতে চান তার মেয়ে বাসায় আছে কিনা। বৃদ্ধ ব্যক্তি পাল্টা জানতে চান এত রাতে কি কাজ। ঠিক সেই মুহূর্তেই গোয়েন্দাদের নজর পড়ে তার মুখে। অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল নাকের নিচে সেই কালো তিল, যেটি নিয়ে মাসের পর মাস তদন্ত চালিয়েছেন তারা। এরপর কৌশলে তাকে আরেকটি প্রশ্ন করা হয়, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? বৃদ্ধ ব্যক্তি কোনো সন্দেহ না করে জবাব দেন, আমি মোজাফফর, ওর বাবা। এই একটি উত্তরই ছিল গোয়েন্দাদের জন্য যথেষ্ট। মুহূর্তের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। কোনো ধরনের প্রতিরোধের সুযোগ পাননি তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গোয়েন্দা তথ্য অনুযায়ী 1981 সালের ঘটনার পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোজাফফর হোসেন। সেখানে তিনি দীর্ঘ সময় ভিন্ন পরিচয়ে বসবাস করেন। নিজের প্রকৃত নাম ব্যবহার করতেন না। বিভিন্ন ভুয়া পরিচয়পত্র ও জাল নথি ব্যবহার করে আত্মগোপনে থাকেন। পুরনো সহকর্মী ও পরিচিত জনদের সঙ্গে প্রায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে গোপনে বাংলাদেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন। নিজেকে একজন সাধারণ বৃদ্ধ হিসেবে পরিচয় দিতেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানতেন না তাদের পাশের বাসাতেই দেশের অন্যতম আলোচিত হত্যা মামলায় দণ্ডিত একজন আসামি বসবাস করছেন।